আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। ভারত প্যালেস্তিনীয় শরণার্থীদের সাহায্যের জন্য 2024-25 আর্থিক বছরের প্রথম কিস্তি বাবদ $25 লক্ষ ইউএনআরডব্লিউএ কে দিয়েছে। বিদেশমন্ত্রী আজ দুদিনের সফরে মরিশাস যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী বৃহস্পতিবার নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের 7ম উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠকে সভাপতিত্ব করবেন। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। ওহিওর সেনেটর জেডি ভ্যান্সকে উপরাষ্ট্রপতি পদের জন্য বাছাই করা হয়। সুইস ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অফ 32 এর ম্যাচে ভারতের সুমিত নাগাল সুইডেনের এলিয়াস ইয়ামের মুখোমুখি হবেন। আসছে বিস্তারিত খবরে। ভারত প্যালেস্তিনীয় শরণার্থীদের সাহায্যের জন্য 2024-25 আর্থিক বছরের প্রথম কিস্তি বাবদ $25 লক্ষ রাষ্ট্রসংঘ ত্রাণ ও কর্মসংস্থা ইউএনআরডব্লিউএ কে দিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানানো হয়েছে, ভারত রাষ্ট্রসংঘের প্রধান কর্মসূচি ও পরিষেবার জন্য $50 লক্ষ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে রয়েছে প্যালেস্তিনীয় শরণার্থীদের জন্য স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ ও সামাজিক পরিষেবা। পোস্টে আরও বলা হয়, প্যালেস্তিনীয় শরণার্থীদের সহায়তা ও কল্যাণের জন্য ভারত বরাবরই বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে। 2023-24 আর্থিক বছর পর্যন্ত তারা এই শরণার্থীদের জন্য রাষ্ট্রসংঘকে $350 লক্ষ সহায়তা দিয়েছে। উল্লেখ্য, নিউ ইয়র্কে ইউএনআরডব্লিউএ সাম্প্রতিক সম্মেলনে ভারত ঘোষণা করে, আর্থিক সাহায্য ছাড়াও তারা সংস্থার প্রয়োজন মাফিক ওষুধপত্র দিয়ে সহায়তা করবে। প্যালেস্তিনীয় জনগণের জন্য তারা সময়মতো মানবিক ত্রাণ সহায়তা বজায় রাখার ব্যাপারেও অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দুদিনের সফরে মরিশাস যাচ্ছেন। সফরকালে মন্ত্রী সে দেশের প্রধানমন্ত্রী প্রভিন্দ জুগনৌথের সঙ্গে সাক্ষাৎ করবেন। অন্যান্য মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে তার। মরিশাসের অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলবেন তিনি। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, এই সফর ভারতের প্রতিবেশী প্রথম নীতি, ভিশন সাগর এবং গ্লোবাল সাউথের প্রতি অঙ্গীকারকে অগ্রাধিকার দিয়ে দুদেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরবে। বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং মানুষের যোগাযোগকে আরও দৃঢ় করতে দুটি দেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্ত্রক জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার এনসিওআরডির 7ম উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠকে সভাপতিত্ব করবেন। শ্রী শাহ ন্যাশনাল নার্কোটিক্স হেল্পলাইন মানস, অ্যান্টি নার্কোটিক্স ইন্টেলিজেন্স সেন্টার এবং শ্রীনগরে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবির আঞ্চলিক অফিসও উদ্বোধন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী এনসিবির 2023-এর বার্ষিক প্রতিবেদন এবং মাদকমুক্ত ভারত গড়ে তোলার বিশদ পরিকল্পনাও উপস্থাপন করবেন। বৈঠকের উদ্দেশ্য হল দেশে মাদক পাচার ও অপব্যবহারের বিরুদ্ধে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার প্রচেষ্টার মধ্যে সমন্বয় সাধন করা। 2047 সালের মধ্যে মাদকমুক্ত ভারতের লক্ষ্য পূরণের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোকে শক্তিশালী করা, সমস্ত মাদক বিরোধী সংস্থার মধ্যে সমন্বয় গড়ে তোলা এবং ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে প্রয়োজনীয় প্রচার চালানো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্দেশ্য। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নাইডু বলেছেন, বিমান ভ্রমণ সহজলভ্য এবং ব্যয় সাশ্রয়ী করে তোলাই কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার। সরকার প্রত্যন্ত অঞ্চলে বিমান ভ্রমণকারীদের সুবিধা দেওয়ার জন্য উদ্যোগী হয়েছে। নতুন দিল্লিতে দ্বিতীয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন 2024-এর প্রস্তুতি উপলক্ষে আয়োজিত বৈঠকে বক্তব্য রাখার সময় শ্রী নাইডু দেশে শক্তিশালী অসামরিক বিমান চলাচলের পরিকাঠামো গড়ে তোলার জন্য সরকারের গৃহীত উদ্যোগের বিষয়ে বিস্তারিতভাবে জানান। তিনি কার্বন নিঃসরণ কমাতে পরিবেশ বান্ধব প্রযুক্তি গ্রহণ এবং বিমান চলাচল খাতে এই প্রযুক্তির ক্ষেত্রে বিনিয়োগের ওপর জোর দেন। আগামী 11 এবং 12 সেপ্টেম্বর নতুন দিল্লিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের সময় বিভিন্ন বিমান সংস্থার প্রতিনিধি ছাড়াও এই শিল্পের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। সুপ্রিম কোর্ট আদানি হিন্ডেনবার্গ মামলায় তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল এসআইটি গঠনের 3রা জানুয়ারি সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা রিভিউ পিটিশন প্রত্যাখ্যান করেছে। রিভিউ পিটিশন বিবেচনা করার পর প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদুওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ বলেছে যে রেকর্ডে কোনো ত্রুটি স্পষ্ট নয়। এর আগে 3রা জানুয়ারি সুপ্রিম কোর্ট জানায়, অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কারাপশন রিপোর্টিং প্রজেক্ট
OCCRP এবং হিন্ডেনবার্গ রিসার্চের মতো তৃতীয় পক্ষের সংস্থাগুলি তৈরি করা প্রতিবেদনকে চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না। শীর্ষ আদালত আরও বলেছে যে মামলার তথ্যের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবির থেকে তদন্ত হস্তান্তরের কোনো প্রয়োজন নেই। যথাযথভাবে গবেষণা না করা এবং যাচাই করা হয়নি এ ধরনের উপাদানের ভিত্তিতে দায়ের করা জনস্বার্থ মামলা প্রতিকূল ফলাফলের দিকে নিয়ে যায়। শীর্ষ আদালত সেবি এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য তদন্তকারী সংস্থাকে শর্ট সেলিংয়ের অভিযোগের তদন্ত করতে বলে। শর্ট সেলিংয়ের কারণে বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়েছিলেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। মিলওয়াকিতে রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রতিনিধিদের কাছ থেকে সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ার পর তার মনোনয়ন চূড়ান্ত হয়। 2016 নির্বাচনে জয়লাভ করলেও 2020 নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ট্রাম্প পরপর 3 বার রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে চলেছেন। আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে এই নির্বাচন। ট্রাম্প ওহিওর সেনেটর জেডি ভ্যান্সকে তার ভাইস প্রেসিডেন্সিয়াল রানিং মেট হিসেবে ঘোষণা করেছেন। 39 বছর বয়সী ভ্যান্স মার্কিন সেনাবাহিনীতে ছিলেন, যিনি একজন প্রাক্তন ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং আত্মজীবনী হিলবিলি এজিলির লেখক। সেনেটর ভ্যান্সকে বাছাই করে ট্রাম্প বার্তা দিচ্ছেন তিনি সত্যিই মধ্য পশ্চিমের রাজ্যগুলিতে মনোনিবেশ করছেন। শনিবার একটি সমাবেশে ট্রাম্পের ওপর হামলার পরই ভ্যান্সকে উপরাষ্ট্রপতি পদের জন্য বাছাই করা হয়। পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের বেশিরভাগ এলাকা জুড়ে আকস্মিক বন্যায় 5 জন প্রাণ হারিয়েছেন। ভারী বৃষ্টিপাতে প্রাদেশিক রাজধানী আসাদাবাদ শহর এবং প্রদেশের আরও কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রাদেশিক ব্যবস্থাপক ইহসানুল্লাহ ইহসান বলেন, আসাদাবাদ শহরের বন্যায় 2 শিশু ও 1 মহিলা সহ 4 জন প্রাণ হারিয়েছেন, আর আসমার জেলায় বন্যার কারণে 1 মহিলা মারা গেছেন। আফগানিস্তানের আবহাওয়া বিভাগ 2 দিন আগে সে দেশের 34টি প্রদেশের মধ্যে 22টিতে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত, ঝড় ও বন্যার সতর্কতা জারি করেছিল। বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত মোহাম্মদ সিয়ান হোসেনকে সিআইডি বনগাঁ আদালতে পেশ করে। ফরেনার্স অ্যাক্টের আওতায় তাকে 5 দিনের জন্য নিজেদের হেফাজতে রাখার আবেদন জানায় তদন্তকারী সংস্থা। বিচারক তা মঞ্জুর করেন। সিআইডির অনুমান, অভিযুক্ত বনগাঁ সীমান্ত দিয়েই বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। সেই কারণে কিভাবে সে এদেশে এলো, তার সঙ্গে অন্য কেউ ছিল কিনা সে সমস্ত বিষয় খতিয়ে দেখবেন সিআইডি আধিকারিকরা। উল্লেখ্য, কলকাতার নিউ টাউনে বাংলাদেশি সাংসদ আনোয়ারুলের খুনের ঘটনায় সিআইডি তদন্ত করছে। জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস বেস ক্যাম্প থেকে 4132 জন তীর্থযাত্রীদের আরেকটি দল আজ সকালে পবিত্র অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই দলে রয়েছেন 2872 জন পুরুষ, 1168 জন মহিলা, 18টি শিশু, 68 জন সাধু ও 6 জন সাধ্বী। এরা 151টি গাড়ি করে রওনা হয়েছেন। এদের মধ্যে 1808 জন বালতাল দিয়ে যাবেন, বাকিরা যাবেন পাহেলগাঁও দিয়ে। জম্মু কাশ্মীরের ডোডা জেলায় গত সন্ধ্যায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। দেসা এলাকায় জঙ্গি উপস্থিতির খবর পেয়ে ভারতীয় সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালায়। রাত 9টা নাগাদ দুপক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। আহত নিরাপত্তা কর্মীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। এর আগে রিয়াসি জেলায় জঙ্গিদের এক ঘাঁটি থেকে পুলিশ বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। এর মধ্যে প্রায় 30 রাউন্ড AK-47 গুলি, একটি ম্যাগাজিন এবং একটি হ্যান্ড গ্রেনেড রয়েছে। দিল্লি সরকার জাতীয় রাজধানী এলাকায় বিদ্যুতের মাশুল বৃদ্ধি করায় বিজেপি প্রতিবাদ আন্দোলনে সামিল হয়। সম্প্রতি বিদ্যুৎ বণ্টন কোম্পানিগুলি দিল্লিতে বিদ্যুৎ ক্রয়ের মূল্য 6.75% থেকে 2% বাড়িয়েছে। বিজেপি নেতাকর্মীরা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন করেন। বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিও জানান তারা। চলতি বছরের জুনে ভারতে মোট পণ্য পরিষেবা রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 6500 কোটি 47 লক্ষ মার্কিন ডলার। গত বছর একই সময়ের তুলনায় যা 5.4% বেশি। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী এপ্রিল থেকে জুনের ত্রৈমাসিকে এই হার বৃদ্ধি পেয়েছে 8.6%। ভারতীয় আবহাওয়া দফতর IMD আজ সমগ্র পশ্চিম উপকূল এবং গুজরাট অঞ্চলের প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়াও আগামী 4 দিন তেলেঙ্গানা, অন্ধ্র উপকূল, ইয়ানাম, ছত্তিশগড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সুইস ওপেন টেনিসে আজ পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অফ 32 এর ম্যাচে ভারতের সুমিত নাগাল সুইডেনের এলিয়াস ইয়ামেরের মুখোমুখি হবে। পুরুষদের ডাবলসের সুমিত এবং তার পোলিশ জুটি ক্যারল ড্রেজেভস্কি ফ্রান্সের আলেকজান্ডার মিউলার এবং লুকা ফান অ্যাসের বিরুদ্ধে খেলবেন।
প্যারিস অলিম্পিক্সের আগে এই টুর্নামেন্ট সুমিতের আত্মবিশ্বাস বেশ খানিকটা বাড়াবে বলে মনে করা হচ্ছে। শেষে বিশেষ খবর আরও একবার, ভারত প্যালেস্তিনীয় শরণার্থীদের সাহায্যের জন্য 2024-25 আর্থিক বছরে প্রথম কিস্তি বাবদ $25 লক্ষ UNRWA কে দিয়েছে। বিদেশমন্ত্রী আজ দুদিনের সফরে মরিশাস যাচ্ছেন। খবর শেষ হলো।